एनडीए को 400 पार दे करके देश को लूटने वालों को, भ्रष्टाचारियों को, संविधान के साथ खिलवाड़ करने वालों को सजा देने के लिए भी वो हमें 400 पार देना चाहते हैं। ये चुनाव एनडीए को जिताने का भी है। ये चुनाव देश में तबाही करने की आदत रखने वालों को सजा देने का है और इसलिए हिसाब 400 के पार जाने वाला है। आरएसएस এবং বিজেপি আভ্যন্তরীণভাবে তারা একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে শুরু করে। আপনারা দেখেছেন 2024-এর যে লোকসভা নির্বাচন, স্লোগান কি? প্রধানমন্ত্রী নিজেই স্লোগান দিয়েছেন। প্রথম পার্লামেন্টে বলেছেন, তারপর পার্লামেন্টের বাইরে। 370-এর বেশি আসন দিয়ে বিজেপিকে জয়যুক্ত করতে হবে। তাহলে 370 যদি হয়ে যায়, 545-এর মধ্যে এই সংখ্যা অর্ধেকের বেশি, তাহলে বিজেপিরই তো একটা সরকার হবে। এবং এটা ঠিক 2014 এবং 2019-এ বিজেপি যে আসন সংখ্যা পেয়েছিল, তারা একাই সরকার পরিচালনা করতে পারে, কিন্তু লোক দেখানো এনডিএ সরকার বলবার চেষ্টা করেছে, কিন্তু সরকারের অন্তর্ভুক্ত বিজেপি ছাড়া অন্য যে দলগুলো, তাদের কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না। তো এই বিষয়টা মাথায় রেখে, ভাবনায় রেখে 2024-এর লোকসভা নির্বাচনের আগে পার্লামেন্টের মধ্যেই নির্বাচনের বুকে নির্বাচনী সময়সূচি ঘোষণার প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী নিজেই সেখানে বললেন 370 আসন বিজেপিকে পেতে হবে এবং তার সঙ্গে যুক্ত করলেন 400 পার করতে হবে। এটা নিগুড় অর্থটা কি? বিজেপি একাই যদি 370 হয়, তাহলে একাই তারা সরকার তৈরি করতে পারবে। তারপরেও 40 পার করতে পারলে পর 543-এর মধ্যে সংবিধান পরিবর্তন করতে গেলে কি লোকসভা কি রাজ্যসভায় এই সংখ্যার জোর যদি তাদের হাতে থাকে, এই সংখ্যার শক্তিটাকে ব্যবহার করে তারা যেমন খুশি তেমন এই সংবিধানটা তারা পরিবর্তন করতে পারবেন। এটা প্রকাশ্যে ঘোষণা না দিয়েও ভাবনার মধ্যে রেখে এই সংখ্যার প্রশ্নটা নির্বাচকদের সামনে তারা উপস্থিত করার চেষ্টা করেছেন। ইন্ডিয়া ব্লক এটা গভীরে গিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তার যে স্বার্থটা, নিগ্রহ যে উদ্দেশ্যটা, এটা নির্ধারণ করে দেশের জনগণের সামনে তারা উপস্থিত করার চেষ্টা করেছেন এই সংবিধানটাকে ধ্বংস করার জন্যে। এবং সেখানে তারা আমাদের দেশের বুকে মনুসংহিতাকে আদল করে নতুন সংবিধান তৈরি করে মহিলাদের গৃহবন্দী এবং দলিত অংশের মানুষ যারা আমাদের সমাজের, যারা 65 থেকে 70 ভাগের বেশি, তাদেরকে দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত করবার জন্যে নতুন সংবিধান তৈরি করার ষড়যন্ত্র তারা করছে। সংবিধান রক্ষা করতে হবে। সংবিধান রক্ষার সঙ্গে দেশ বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হবে। কাজেই জনগণের কাছে তারা আবেদন করলেন, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, এবং এর সাথে গণতন্ত্র রক্ষা, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন এবং তাকে ভিত্তি করে মানুষের জীবনের যে অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আয়, উপার্জন, এই মৌলিক সমস্যাগুলো সমাধানের প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত। তাই দেখা গেল 2040-এর লোকসভা নির্বাচনে প্রধান বিষয় হিসাবে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, বিজেপিকে পরাস্ত করো, তাকে সরকার থেকে উচ্ছেদ করবার জন্য কুণ্ঠাসা করো, সরকারে যেন আসতে না পারে, বিকল্প একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সংজাত জনমুখী কর্মসূচি হাতে নিয়ে কাজ করতে পারার মতো একটা সরকার তৈরি করো, এই আহ্বান 2040-এর লোকসভা নির্বাচনে এসেছিল।
কাজে এই জায়গায় যে প্রশ্নটা আমি আপনাদের সামনে উপস্থিত করে আলোচনার যে মূল বিষয়টাকে স্লোগান হিসাবে আপনাদের নেতৃত্ব এখানে উপস্থিত করেছেন, আমি উপস্থিত করে তার ব্যাখ্যা বা বিশ্লেষণ খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে রাখবার চেষ্টা করলাম। এটা ঠিক 2024 লোকসভা নির্বাচনে বিজেপি একটা বড়সড় ধাক্কা খেয়েছে। তাকে পরাস্ত করা যায়, কোণঠাসা করা হয়েছে, খানিকটা বিচ্ছিন্ন করা গেছে, খানিকটা দুর্বল করা গেছে। সংখ্যা তত্ত্বের ভিত্তিতে যদি বিশ্লেষণ আমরা যাই তাহলে আমরা কি দেখব? বিজেপি যেখানে 370-এর বেশি আসন চাই এই স্লোগান দিয়েছিল, তারা 240 আসন পেয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে এককভাবে বিজেপির আসন ছিল 303, তাহলে সেই আসন তারা স্পর্শ করতে পারেনি, সেই সংখ্যা তারা স্পর্শ করতে পারেনি। 240। এনডিএ অন্তর্ভুক্ত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রায় 55টা আসন যুক্ত করার পর দেখা গেল তারা 290-95 মতো সংখ্যা জড়ো করতে পারল, যেটা এমনকি বিজেপির 2019-এর 303-কে স্পর্শ করতে পারছে না। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দেখা গেল এনডিএ একসাথে মিলে যে সরকারটা তৈরি করলো, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে এই এনডিএ মাত্র 20টা আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার তৈরি করতে সক্ষম হয়েছে। এটা তো এনডিএর জন্য বড়সড় সাফল্য বলা যাবে না। এই জায়গাটাতেই যেটা বলার চেষ্টা করছি, প্রথমত বিজেপির এককভাবে সরকার তৈরি করার যে স্বপ্ন, এটা যেমন ধাক্কা খেয়েছে, এনডিএর যে সামগ্রিক শক্তি, যেখানে 400-র উপর আসন চেয়েছিলেন, 400 পার, এটাও তারা অর্জন করতে পারল না। এবং বিশেষ করে এই যে সরকারটা তৈরি হলো, দেখা গেল বিহারের জেডিইউ, জনতা দল ইউনাইটেড, যে দলের নেতা নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, যিনি একসময় বিজেপিকে ছেড়ে আরজেডির সঙ্গে মিলিত হয়ে বিকল্প সরকার তৈরি করেছিলেন বিহারে, এবং সেখান থেকে উদ্যোগ নিয়ে বিজেপিকে ক্ষমতার থেকে বাইরে রাখবার জন্যে একটা বিকল্প সরকার তৈরি করার লক্ষ্যকে সামনে রেখে পর্যায়ক্রমে ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হয়েছে, এটা তৈরি করার ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে নীতিশ কুমার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। যে কোনো কারণেই হোক, আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। ভোট যত কাছে আসতে থাকলো, ততই দেখা গেল নানা কারণে নীতিশ কুমার তার সন্তুষ্টির মধ্যে সেখানে বাধা আসতে শুরু করলো, বিঘ্ন সৃষ্টি হলো, তার মধ্যে অসন্তুষ্টি তৈরি হতে থাকলো। তিনি আরজেডিকে ছেড়ে আবার বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রীর পদটাকে ধরে রেখে বিজেপির সাথে মিলে ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করলেন। সেখানে 2019-এর 40 আসনের মধ্যে বিহারে 39 আসন পেয়েছিল বিজেপি এবং আরজেডি মিলে, জেডিইউ মিলে। এবার যদিও ততটা আসন তারা জয়যুক্ত হতে পারেনি, কিন্তু ইন্ডিয়া ব্লকের জন্য ফলটা প্রত্যাশা মতো হয়নি, প্রত্যাশা মতো হয়নি। জেডিইউ 12টা আসন পেল এককভাবে। এখন জেডিইউর মধ্যে দুদলমানতা আছে, বিশেষ করে নীতিশ কুমারের মধ্যে। এটা বিজেপিও বুঝতে পারছে, কোন সময় সে কোন দিকে হেলে পড়বে কেউ বলতে পারছে না। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে টিডিপি
কেন্দ্রে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি করার সময় এই টিডিপি তার যিনি নেতা তার অংশগ্রহণের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পরবর্তী সময়ে এরা বিজেপি ছেড়ে চলে যায়, আলাদাভাবে সরকার তৈরি করার চেষ্টা করে, ব্যর্থ হয়, পরাস্ত হয়। কিন্তু এবারকার লোকসভা নির্বাচনের আগে এই টিডিপি বিজেপির সঙ্গে মিলে একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করে 3 দল 4 দল অন্ধ্রপ্রদেশের নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেখানে গিয়ে এই টিডিপি এককভাবে 18টা লোকসভার আসন জয়যুক্ত হয়। আগের নির্বাচনে তারা লোকসভায় কিন্তু কোনো আসনেই জয়যুক্ত হতে পারেনি। কিন্তু টিডিপির যে নেতৃত্ব, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি দ্বিতীয় ভুগেন। কখন কোন দিকে যাবেন কেউ বলতে পারছে না। এটা বিজেপির নেতৃত্ব, আরএসএস এর নেতৃত্ব খুব ভালো বুঝেন। সেই জায়গায় এই 18 এবং এখানের 12, এই যে 40 আসন, এই 40 আসনের মধ্যে যদি উলটপালট ঘটে যায় তাহলে এদেরকে নিয়ে এনডিএ যে তৈরি হয়েছে তারা কিন্তু মাত্র 20 আসনের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছে। এর মধ্যে এদের 40 আসন আছে। এরা যদি কোনো কারণে 40 আসন নিয়ে এদিক সেদিক করে তাহলে তো এই সরকারটাকে টিকে রাখা কঠিন হয়ে যাবে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, তারা এই দুই অংশকে তুষ্ট করবার জন্য, খুশি রাখবার জন্য, এই যে দেখেছেন আপনারা বাজেট পাস করলো, স্বল্প সময়ের বাজেট, এই বাজেটে এই দুই নেতা, দুই মুখ্যমন্ত্রী খায়েশ মেটাবার জন্য হাজার হাজার কোটি টাকা চিহ্নিত করেছে এই দুই রাজ্যের জন্য। এটা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যারা বিজেপি না, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলছেন দুটো রাজ্যকে সরকার টিকিয়ে রাখবার জন্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গুরুত্বকে খাটো করে বাজেটের মধ্যে হাজার হাজার কোটি টাকা রাখা হলো। কিন্তু এরকম তো আমাদের রাজ্যেও অনেক সমস্যায় আমরা ভুগছি। এগুলো সমাধানের জন্য উন্নয়নের সাথে বিষয়গুলি যুক্ত, যেগুলি করতে পারলে পরে আমাদের রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে মৌলিক পরিবর্তন ঘটবে, জনগণের জীবনযাত্রার মানের মধ্যে এটা পরিবর্তন সাহায্য করবে। কিন্তু কই আমাদের দাবিগুলিতে গুরুত্ব দেওয়া হলো না, প্রকাশ্যে না আসলো। বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্যের সরকারগুলোর যারা মুখ্যমন্ত্রীরা, মন্ত্রীরা আছেন, তাদের মধ্যেও ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। এই দুটো রাজ্যকে আলাদা করে কেন এই সুযোগ দেওয়া হলো? কিন্তু আসল কারণটা হচ্ছে এরা যদি একটু এদিক সেদিক কাত হয় তাহলে সরকারটাই তো থাকবে না। তাহলে বুঝতে পারছেন সরকারটার পরিস্থিতিটা কি?